হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল গল্পের সন্ধানে। আজ আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। গল্পের সব ঘটনা একান্তই কাকতালীয় এবং বাস্তবের সাথে এর কোনো মিল নেই। দর্শকদের একান্তই অনুরোধ, এই নিছক গল্পটি আপনারা আনন্দ সহকারে নেবেন। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, পুতুল। সুদীপ্ত, চল ভাই, ভূতনাথপুরে একটা বাংলো থেকে কদিনের জন্য ঘুরে আসি। এই একে বোরিং লাইফ আর ভালো লাগছে না ভাই। তুই বরং তোর অফিসে কদিনের জন্য ছুটি নিয়ে নে, দেন চল ঘুরে আসি। এই শহরের ব্যস্ত জীবন থেকে বেরিয়ে একটু দূরে ফাঁকা নিরিবিলি এলাকাতে ঘুরে আসি চ। শুভ, ঠিক আছে ভাই, আমি তোকে রাতে কল করে জানাচ্ছি। আগে বসের সাথে কথা বলে দেখি কি বলেন। আচ্ছা বেশ, তুই রাতে কল কর আমাকে। রাত 8টায় সুদীপ্ত কল করে বলল, আমরা ঠিক করলাম সকাল 7টার ট্রেনেই যাব। সব আলোচনা শেষ করে নিজের লাগেজ গুছিয়ে নিলাম, তারপর শুয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে বেরিয়ে পড়লাম ভূতনাথপুরের উদ্দেশ্যে। সুদীপ্তর সাথে স্টেশনেই মিট করলাম। ট্রেন দাঁড়িয়েই ছিল, আমরা ট্রেনে উঠে গেলাম। পৌঁছাতে পৌঁছাতে 10টা বেজে গেল। এটা যেহেতু গ্রামাঞ্চল, তাই যানবাহনের চল খুব একটা নেই। স্টেশন থেকে নেমে গ্রামের দিকে হাঁটা শুরু করলাম। কিছুটা যাওয়ার পর একটা ভ্যানের দেখা পেলাম। সুদীপ্তকে বললাম, সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল রে। আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আমরা যে বাংলোতে যাচ্ছিলাম তার নাম চ্যাটার্জি বাংলো। ভ্যান চালক কাকা বাংলো থেকে বেশ অনেকটাই দূরে ভ্যান থামিয়ে দাঁড় করিয়ে দিল। আমরা বললাম, আরে কাকা, ওই বাংলোতে যাওয়া বললাম তো, এখানে দাঁড়া করালে কেন? কাকা বলল, বাবু বাবু বলছে আমি ওখানে যাবনি। আমরা বললাম, কেন? কাকা আমাদের নামিয়ে কোনো উত্তর না দিয়ে চলে গেল। আমরা নিজেদের মধ্যে বলাবলি করলাম, ব্যাপারটা হ্যাঁ তাই তো, ব্যাপারটা কি? একটা মাঝবয়সী ছেলে বাংলোর ভেতর থেকে বেরিয়ে এলো, আমাদের উদ্দেশ্যে বলল, দাদা বাবু কি এখানে থাকতে এসেছেন? আমরা বললাম, হ্যাঁ, 2 দিন থাকবো। বেশ কিছুক্ষণ কথোপকথনের পর একটা ডুপ্লেক্স ঘর দিল আমাদের, আর বলল, আপনারা ফ্রেশ হন, আমি জল খাবারের ব্যবস্থা করছি। ছেলেটার এত ভালো ব্যবহার দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম আমরা। আর দেরি না করে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম আমরা। তারপর বাইরে বেরোলাম চারপাশটা দেখবো বলে। আমি ফটোগ্রাফি করতে বরাবরই ভালোবাসি, তাই ক্যামেরাটা নিয়েই বেরোলাম, যদি কোনো সুন্দর মোমেন্ট ক্যাপচার করা যায়। বাংলোর ঘর থেকে বেরোনোর সময় সেই মাঝবয়সী ছেলেটার সাথে দেখা। সে বলে পাশের পুকুর পাড়ে না যেতে। আমরা তো কোনো কথা শোনার পাবলিকই নই, তাই বারণ সত্ত্বেও আমরা ওখানে গেলাম। ওখানে যাওয়ার পর আমাদের মনটা আনন্দে ভরে গেল। আমরা বললাম, এত সুন্দর জায়গাটা কেন যে আসতে বারণ করছে? হ্যাঁ তাই, কেন বারণ করছিল কি জানি। বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম আর হাওয়া খেলাম সেখানে বসে। সুদীপ্ত আর আমি যখন বাংলোর ঘরে ফিরবো বলে ঠিক করছি, তখন সুদীপ্ত ডেকে বলল, দেখ পুতুলটা কি মায়াবী। আমি বললাম, কোন পুতুলটা? কোথায়? তারপর এদিক ওদিক চেয়ে আমারও চোখে পড়ল। আমি বললাম, ভাই, গ্রাম এটা, কার না কার জিনিস ধরিস না। এইসবে ব্ল্যাক ম্যাজিকও তো হতে পারে, বলা তো যায় না। সুদীপ্ত বলল, হ্যাঁ ভাই, যা বলেছিস। এরপর আমরা বাংলোর ঘরে এসে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। আমি যখন ঘুম থেকে উঠলাম তখন টেবিলের ওপর চোখ যেতেই বুকটা আঁতকে উঠল। দেখে মনে হলো পুতুলটা সুদীপ্তকে যেন দেখছে। আমি বললাম, এটা তো সেই পুতুলটা, এখানে কি করে এলো? সুদীপ্তও ততক্ষণে উঠে পড়েছে। আমি জিজ্ঞাসা করতেই সে বলল, আমি সত্যি জানি না ভাই, তোর বলার পর আমি ওটা আনিনি। আর ওটা নিয়ে মাথা না ঘামিয়ে সন্ধ্যাবেলা বাংলোর ঘরটাতেই আড্ডা দিলাম। তারপর রাতের মস্ত ভুড়িভোজ সেরে আমরা ঘুমিয়ে গেলাম। মাঝরাতে সুদীপ্তর চিৎকারে আমার ঘুম ভাঙল। দেখলাম ও কি যেন বলছে, শোনার চেষ্টা করলাম। শুনলাম ও বলছে, পুতুলটা আমায় কিছু বলতে চায়, ও খুব ভালো, ও বড় মায়াবী। আমি বললাম, কি সব বলতে বকছিস, ঘুমো। দেখলাম ওর গায়ে বিশাল জ্বর। আমি তৎক্ষণাৎ আমার ব্যাগ থেকে বের করে একটা ক্যালপল খাওয়ালাম ওকে, তারপর ওকে শুইয়ে দিলাম। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম পুতুলটা
সুদীপ্তর পাশে। আমি এবার ভেবে অবাক হলাম যে এটা এখানে এলো কি করে। সকালে সুদীপ্তর জ্বরটাও চলে গেছে, কিন্তু ও আমাকে বলে যাচ্ছে, ভাই পুতুলটা মায়াবী, ও অনেক কষ্ট, ও আমাকে কিছু বলতে চায়। সারাদিন ওই পুতুলটাকে নিয়েই পড়ে থাকলো সে। রাতে তাড়াতাড়ি খেয়ে নিলাম, কারণ কাল সকাল 7:30টায় ট্রেন। রাত তখন 2:15। একটা বিকট গন্ধে ঘুম ভেঙে গেল আমার। আমি চোখ মেলে দেখলাম সুদীপ্তর হাত মুখ অদ্ভুতভাবে বেঁকে গেছে, চোখ দুটো যেন উল্টে গেছে। আমি দৌড়ে গিয়ে সেই মাঝ বয়সী ছেলেটাকে ডেকে আনলাম। সে এসব দেখে ভয়ে কেঁপে যাচ্ছে। আমি শুনতে পেলাম সুদীপ্ত আমাকে বলছে, তুই পালা, তুই পালা, ও আমাকে ছাড়বে না, ও আমাকে ছাড়বে না। এরম প্রায় 1 থেকে আধ ঘন্টা চলল। একটা পর্যায়ে গিয়ে সুদীপ্তর মুখ থেকে ফেনা বেরিয়ে আসলো। ও ওখানেই মারা গেল। নিজের বন্ধুর এই করুণ পরিণতি মানতে গিয়ে ভেঙে পড়েছিলাম অনেক। কি থেকে কি হলো বুঝলাম না। পরের দিন সকালে পুলিশ এলো, চালু হলো ইনভেস্টিগেশন। আমার সেদিন বাড়ি আসতে রাত হয়ে গেল। সুদীপ্তর ওই অদ্ভুত খানা বেঁকে যাওয়া দৃশ্য সারাক্ষণ মাথায় আসছিল, কিছুতেই সেটা ভুলতে পারছিলাম না। তারপর স্টেশনে নেমে বাড়ি এসে ফ্রেশ হয়ে এসে বসলাম। এবার আমার দৃষ্টিখানা হঠাৎ করেই টেবিলের ওপর পড়ল। টেবিলখানার উপর চোখ পড়তেই বুকটা ভয়ে ছ্যাঁত করে উঠল। দেখলাম সেই পুতুলটা, যেটা সুদীপ্তর এই কিছুদিন আগে প্রাণ নিয়েছে। দেখলাম তার মুখের সেই শয়তানের হাসি। সেই শয়তানের হাসি দেখে আমার আর বুঝতে বাকি রইল না, এবার আমার পালা। আমাকেও সেই একই স্বপ্ন দেখে মৃত্যুর জন্য দিন গুনতে হবে। গল্পের সন্ধানে আজ শুনলেন চন্দ্রিকা দত্তের লেখা গল্প পুতুল। গল্পের প্রধান চরিত্রে আছে শুভ, সুদীপ্ত, ভ্যান চালক, বাংলোর কেয়ারটেকার দ্বীপ আর পুতুল। গল্প পাঠে আর কণ্ঠ পরিচালনায় আমি সায়ন্তন চক্রবর্তী।